ধন্যবাদ। ঠিক আপনার কথার মতো তো আপনি এই যে বিটার নির্বাহী চেয়ারম্যান হওয়ার পর থেকে অনেক চেষ্টা করেছেন তো দেশের বিনিয়োগকে প্রসারিত করতে। তো আমরা লক্ষ্য করেছি যে বছর জুড়ে দু দেশের মধ্যে যেমন চীন বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন অথবা চীন বাংলাদেশ সরবরাহ ঋণ সহযোগিতা সেমিনার এর মতো অনেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। তাহলে আপনি কি মনে করেন যে ভবিষ্যতে আর কোন কোন উদীয়মান খাতে দু দেশের সহযোগিতার সম্ভাবনা বেশি? ভবিষ্যতে আমি মনে করি যে দুটো জায়গায় আমার ধারণা যে সম্ভাবনা সবচেয়ে বেশি। একটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে চীন অনেক দূর এগিয়ে গেছে এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটা অ্যাম্বিশন আছে, কিন্তু সেই অ্যাম্বিশনটাকে আসলে রিয়েলাইজ করতে হলে আমাদেরকে চীনের সাহায্য ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভব হবে না এবং চীনের সাপোর্ট ছাড়া সেটা আমাদের করা সম্ভব হবে না। আর দ্বিতীয় আরেকটা জায়গায় আমি সত্যি মনে করি যে হয়তো আমরা একসাথে কাজ করলে বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টেরও সুযোগ আছে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুযোগ আছে, সেটি হচ্ছে ডিজিটাল ইকোনমি। চীন অবভিয়াসলি এই ব্যাপারে অনেক অ্যাডভান্সড। আমি এই সাংহাইতে গত একদিন ঘুরেও যেটা উপলব্ধি করলাম যে আসলে ক্যাশ টাকা এখন আর কেউ একেবারেই ইউজ করে না, পুরাটাই অ্যাপ বা মোবাইল সার্ভিসেসের থ্রুতে পেমেন্ট করা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশকেও আসলে এই জায়গায় চলে যেতে হবে। তো সেই জায়গায় আমরা আশা করছি যে বাংলাদেশ এবং চীন মিলে তো অনেক দূর নিয়ে যেতে পারবে। আমাদের একটা সুবিধা হচ্ছে যে আমাদের খুব ইয়াং একটা ওয়ার্কফোর্স আছে, এটা হয়তো আপনি জানেন, বড় একটি সুবিধা, বিরাট সুবিধা। এবং এই ইয়াং ওয়ার্কফোর্সটা যাদের বয়স 25 বছরের নিচে, সেটা প্রায় আমাদের অর্ধেক জনসংখ্যা। তো তারা কিন্তু টেকনোলজিক্যালি অনেক স্যাভি, তাদের অ্যাডপশন রেটও খুব ভালো, তারা টেকনোলজি খুব দ্রুত অ্যাডপ্ট করতে পারে, আবার একই সাথে তাদের পড়ালেখার দিকটাও ওদিকে। সো হয়তো তাদেরকে একটা শক্তি হিসাবে ব্যবহার করে চীন শুধু বাংলাদেশি ডিজিটাল ইকোনমি প্রসার করবে না, বাট সমগ্র বিশ্ব জুড়ে ডিজিটাল ইকোনমি প্রসারের ব্যাপারে বাংলাদেশ থেকে সেই রিসোর্সগুলোকে, সেই ইয়াং ট্যালেন্টগুলোকে তারা ইউজ করতে পারবে। ধন্যবাদ। আর আমরা লক্ষ্য করেছি যে 2025 সালে তো বাংলাদেশে চীনের বিনিয়োগ স্থিতিশীলভাবে বৃদ্ধি হলেও তা যেমন ভিয়েতনাম, তো মালয়েশিয়া অথবা ইন্দোনেশিয়ার তো পরিমাণের চেয়ে একটু কম। তাহলে এই পার্থক্যের প্রধান কারণ কি, তো আপনি কিভাবে মূল্যায়ন করেন? জি, ধন্যবাদ। বাংলাদেশ গত 10-15 বছর ধরেই আমাদের জিডিপিটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটাকে আমরা বলি, সেই সংখ্যাটা কিন্তু মোটামুটি একটা একই জায়গায় রয়ে গেছে দুঃখজনকভাবে। এবং তার একটা বড় কারণ আমি মনে করি যে বিনিয়োগ পরিবেশ যেটা, সেখানে আসলে যথেষ্ট পরিমাণ কাজ করা হয়নি, পরিবেশটাকে যথেষ্ট উন্নত করা হয়নি। একই সাথে বাংলাদেশের যে গল্পটা, কেন বাংলাদেশে আপনি বিনিয়োগ করবেন, সেই গল্পটা বিশ্বে আসলে ঠিকভাবে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্বটা আমাদের নিজেদেরই আছে, সেই দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করতে পারিনি। তো আমরা এখন যেটা করার চেষ্টা করছি যে অফকোর্স ভিয়েতনাম বা আপনি যেসব দেশের কথা বললেন তারা লাস্ট 15 বছরে অনেক দূর এগিয়ে গেছে, বাট আমরা এখন স্পেসিফিক্যালি এই ইস্যু দুইটাকে রিজলভ করার চেষ্টা করছি। বিনিয়োগ পরিবেশের জন্য আমরা বাংলাদেশে যে বিনিয়োগকারীরা আছেন, বিদেশি বিনিয়োগকারীরা অলরেডি আছেন, ওনাদের সাথে কথা বলে ওনাদের কাছ থেকে আমরা কিছু স্পেসিফিক সাজেশন নিয়েছি যে ওনারা আসলে কোথায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং সেগুলা এরকম 30টার একটা লিস্ট আছে আমাদের কাছে। 2025 সালে আমরা এই 30টা আইটেম আসলে রিজলভ করতে চাই, এবং আমরা সত্যি সত্যি মনে করি যে যদি বিনিয়োগের পরিবেশটা তৈরি করে দেওয়া যায়, আসলে বাংলাদেশের যে বিজনেস কেস সেই আর ভিয়েতনামের বিজনেস কেসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু ওই জায়গাটায় আমাদের অনেক কাজ করার আছে। আর সরকারের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে যেটা আরেকটা আমাদের বিরাট করার কাজ আছে, সেটা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সেটা নিয়ে কাজ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে এফটিএ ট্রেড এগ্রিমেন্টের ক্ষেত্রে। আপনি দেখবেন যে বাংলাদেশের ট্রেড এগ্রিমেন্টের সংখ্যা খুবই কম, কিন্তু যেসব দেশ আসলে ইনভেস্টমেন্টে অনেক দূর এগিয়ে গেছে তাদের প্রচুর ট্রেড এগ্রিমেন্ট আছে। তো আমরা সেই জায়গাটাকে আসলে একটু প্রায়োরিটাইজ করার চেষ্টা করছি, এবং চেষ্টা করছি যে আমরা আগামী 2-4 বছরের মধ্যে কত দ্রুত বেশ কিছু ট্রেড এগ্রিমেন্ট সাইন করতে পারি। ধন্যবাদ। আর আরেকটি বিষয় হলো যে তো
যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের ওপর যেন 35% শুল্ক আরোপ করছে, এর ফলে যে ব্যয় বাড়িয়ে দিয়েছে। তো বাংলাদেশও তো জটিল বৈদেশিক পরিবেশের সম্মুখীন হলে আপনি কিভাবে মনে করেন যে বাংলাদেশের কি করা উচিত, এবং চীনের সাথে সহযোগিতা করা কি বাংলাদেশের বাজারে স্থিতিশীলতা আনতে সাহায্য করবে? যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে ট্রেড নিয়ে কথাবার্তা চলছে সেটি এখনও চলছে। আপনারা হয়তো দেখেছেন যে বা শুনেছেন যে অগাস্টের 1 তারিখ নাগাদ আমরা আশা করছি যে আমরা একটি এগ্রিমেন্ট সাইন করতে হয়তো ওনাদের সাথে পারবো। এবং এই মুহূর্তে আমাদের একটি দল আমেরিকা আছে, তারা এখনও এই নেগোসিয়েশন করছে। সো আমি শুনেছি যে 35% আপাতত একটা হোল্ডিং নাম্বার হিসেবে দেওয়া আছে, বাট আমরা আশা করছি যে আমরা হয়তো একটা ভালো ট্যারিফ নিয়ে নেগোসিয়েশন শেষে ফেরত আসতে পারবো। আর চীনের ব্যাপারটা আমি প্রথমেই যেটা বললাম, চীনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমার কাছে সত্যি সত্যি মনে হয় যে আগামী 5-10 বছরে বাংলাদেশে যে বিনিয়োগটি আসবে, বাংলাদেশের অর্থনীতিতে যেই চাকা সচল হবে, তার পিছনে চীনের একটা বড় ভূমিকা থাকবে। এবং বাংলাদেশ আর চীনের যেই দ্বিপাক্ষিক সম্পর্ক, যেটা এই বছর আমার কাছে মনে হয় একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্টেজে চলে গেছে, এটা আরও উন্নত হয়েছে, এটা আরও বড় হয়েছে এবং এটা আরও বড় হতেই থাকবে।